গুড মর্নিং ফ্র্যাঙ্কফার্ট, তার সঙ্গে গুড বাইও বলতে হবে। ফ্র্যাঙ্কফার্টে 2 দিন ছিলাম, এবার চলে যাচ্ছি পাশের রাষ্ট্র ফ্রান্সে, একটা ফেয়ারি টেল ওল্ড টাউন স্ট্র্যাসবার্গ। এটাকে লিটল ফ্রান্স বলা হয়। 8:04 ট্রেন যাবে জুরিক। এটা ইউরোপিয়ান ইন্টারসিটি ট্রেন। ট্রেনে বসে পড়েছি জানলার ধারে। ইউরোপের ট্রেন জার্নি খুবই দৃষ্টিনন্দন, আর এই জানলা থেকে বাইরের দৃশ্য দেখাতে দেখাতে 2-1টা কথা বলি। আমি সবসময় বলি যে এই জায়গাটায় আমি এত বছর আগে এসেছি, এতবার এসেছি, কিন্তু স্ট্র্যাসবার্গে আমার এই প্রথম আসা। তাই স্ট্র্যাসবার্গ আপনাদের সঙ্গেই ঘুরবো, আর যা দেখবো আপনাদেরও দেখাবো। তবে আপনাদের একটা রিকোয়েস্ট, যদি একটু সাবস্ক্রাইব করেন তাহলে আমরা একটু অনুপ্রেরণা পাই। আর স্ট্র্যাসবার্গ সম্বন্ধে আপনাদের 2-1টা কথাও বলি। জার্মানি আর ফ্রান্সের বর্ডারে গ্র্যান্ড ইল নদীর ধারে এই শহর গড়ে উঠেছিল প্রায় 1000 বছর আগে। নদীর মুখ থেকে প্রচুর কানাল গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্যের সুবিধের জন্য। তবে অনেক উত্থান পতনের ইতিহাস এই শহরের সঙ্গে জড়িয়ে আছে। কেল্টিক ভিলেজ থেকে রোমান আধিপত্য, নেপোলিয়ানের উত্থান, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এই সব ঘটনার সাক্ষী রয়ে গেছে স্ট্র্যাসবার্গ। এটা এখন ইউনেস্কো হেরিটেজ সাইট। শুধু তাই নয়, এটা ইউরোপিয়ান পার্লামেন্টেরও হাউস, যেখানে সেশন হয় ইউরোপিয়ান কাউন্সিলের। স্ট্র্যাসবার্গের লোকেশন খুব স্ট্র্যাটেজিক, প্রায় ইউরোপের মাঝখানে, তাই আসা যাওয়ার খুব সুবিধে আছে। প্রচুর হোটেলও পাওয়া যায় এখানে। আর একটা ব্যাপার, এটা যেহেতু ফ্রান্স আর জার্মানির বর্ডার, বেশিরভাগ লোক ফ্রান্স আর জার্মান বলতে পারেন, তবে ইংরেজিও অনেকে বলতে পারেন। সুতরাং এই জায়গাটা ঘুরতে ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো সমস্যা হবে না। স্ট্র্যাসবার্গ স্টেশনে পৌঁছে গেছি। ভারী সুন্দর আর্কিটেকচার এই স্টেশনের, দেখে এয়ারপোর্ট বলে ভুল হবে। আর স্টেশন থেকে বাইরে এসে দেখতে পাচ্ছি একটা ভারী সুন্দর শহর, রোদ ঝলমলে ওয়েদার। এই মুহূর্তে ঠান্ডা খুব একটা বেশি নেই, তবে সকালের দিকে একটু ঠান্ডা থাকে। এখান থেকে আমার হোটেল 3-4 মিনিটের হাঁটা পথ। আর হোটেলেও পৌঁছে গেছি, আর হোটেলে আমার মালপত্র রেখে বেরিয়ে পড়ব এই শহর ঘুরতে। হোটেলের রিসেপশনে বললাম, ভাই একটা সাইকেল দাও, শহরে চক্কর দেব। রিসেপশন থেকে বলল, দূর, সাইকেলে কোথায় যাবে, 10 মিনিট করে 3 বার 3 দিকে হাঁটলেই সব অ্যাট্রাকশন পেয়ে যাবে। আর আজ এখানে ম্যারাথন চলছে, মেন স্কোয়ারে সাইকেল নিয়ে যেতে দেবে না। তাই ঠিক করলাম, আমার হোটেলের পাশেই আছে স্ট্র্যাসবার্গের সবচেয়ে সুন্দর জায়গা পেতি ফ্রান্স, এখন ওখানেই যাব। টুরিস্ট টাউন। আচ্ছা, চলে গেল পোজ, চলে গেল, আবার রাস্তা সোজা হয়ে যাচ্ছে। স্মল টাউনের মজা শুরু হয়ে গেল। এটাকে আবার অনেকে বলেন ভেনিস অফ ফ্রান্স। And as you can see, a lot of houses in front of you are open on the roof. There is open roof. ইউরোপের প্রত্যেক শহরেই এরকম ভলেন্টারি ওয়াকিং ট্যুর হয়। এরকম অনেকগুলোতে আমরা অনলাইন বুক করেছি, কিন্তু এখন একটা পেয়ে গেলাম। ওনাকে ভদ্রমহিলা ওয়াকিং ট্যুর করছেন, এগুলো আমি এন্টার করবো, বললাম হ্যাঁ তুমি করতে পারো। একটা জিনিস, ভালো জিনিস জানতে পারলাম যে এই যে ইয়েগুলো দেখতে পাচ্ছি, বিল্ডিংগুলো,
এটা ট্যানারির জন্য বেশি ইউজ হতো এই দিকটার বিল্ডিং গুলো, কারণ ট্যানারির সময় প্রচুর জল লাগে। সেই জলগুলো ওই নালা করা আছে দেখালাম আপনাদের, ওই নালার মধ্যে দিয়ে জলগুলো এখানে ঢুকত এবং নদীর জলের স্রোতে এটা সবসময় পরিষ্কার থাকতো। পেতি ফ্রান্সের ইতিহাসের আর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আছে, সেটা হলো নেপোলি থেকে অনেক যুদ্ধবাজ এখানে এসেছিলেন, আর এই যুদ্ধবাজির সঙ্গে সঙ্গে আরও অনেক ব্যাপার জড়িয়ে থাকে, যেমন এক্সটর্শন, ওমেনাইজিং, আর তার ফলে এখানে সিফিলিস রোগের প্রাদুর্ভাব হয় আর মহামারীর রূপ ধারণ করে। এটা ঠেকানোর জন্যে প্রচুর হাসপাতাল গড়ে উঠেছিল এই খালের ধারে, আর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যে এই খালের জল ব্যবহার করা হতো। তবে এখন এই হাসপাতাল খালি বা কোথাও স্কুল বা বসতি হয়েছে, আর এক সময়ের এই দুঃসহ জায়গাটা এখন ভালোবাসার জায়গায় পরিণত হয়েছে। এই লাভলকগুলো দেখে বুঝতে পারবেন এখানে প্রেমিক প্রেমিকারা আসেন তাদের ভালোবাসার বন্ধন জোরদার করার জন্যে, আর তালা ঝুলিয়ে দেন এই খালের রেলিংয়ের গায়ে। We used to have a wooden bridge with a wall and a roof on it. That's why covered. Here it was the weakest point of the city defense. You have the hill is splitting in two arms and you have many channels in between. So if the enemy want to attack from this side, it will be the perfect spot. That's why a bridge with a wall and you can shoot on the enemy. বলতে বলতে ক্যানালের একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসেছি। এই যে কানাল সিস্টেম কিভাবে কাজ করে স্লুইস আর লক গেট দিয়ে, সেটা আমি দেখতে পাচ্ছি। আর এই জিনিসটা বহু বছর আগে প্রচলন ঘটেছে। ন্যাচারালি নদী থেকে কানাল যখন তৈরি হয়েছে যাতে ফ্লাডিং না হয় তার জন্য এই জিনিসটা করা হয়েছিল। তবে এইটা আমরা আপনাকে আর একবার দেখাবো কালকে যখন আমরা বোট ক্রুজে যাব, তখন এই বোট ক্রুজ কীভাবে একটা লেভেলের কানাল থেকে আর একটা লেভেলের কানাল, নদী থেকে কানালের মধ্যে আসে এই লক গেট আর স্লুইসের মাধ্যমে, সেটা কালকে দেখাবো। আমরা এখন এসেছি একটা গুরুত্বপূর্ণ জায়গায়, যেটাকে বলা হয় পন্ট কুভার্ট, আর এর পাশেই রয়েছে ভবন্স ব্যারেজ। স্ট্র্যাসবার্গের রিভার আর কানালের একটা ডিফেন্সিভ সিস্টেম ছিল, যাতে শত্রুরা এই সিস্টেম ভেঙে না দিতে পারে। তার জন্যে এই কাঠের কাভার্ড ব্রিজটা তৈরি করা হয় 1230 সালে। পরে এটাকে রিপ্লেস করা হয় এই টাওয়ার দিয়ে, যাতে শত্রুদের ওপর নজরদারি করা যায়। কাঠের ব্রিজটাকেও স্টোন ব্রিজ করা হয়। 1686 সালে এই ভবন্স ব্যারেজ তৈরি করা হয় নিরাপত্তা জোরদার করার জন্য আর জলের লেভেল মেনটেন করার জন্য। আমারও হোটেল এই পাড়ায় কাছাকাছি, এটা একটু বড় এরিয়া পেতি ফ্রান্স। তো এক কর্নারে আমি আছি আর এক কর্নারে আমার হোটেল। জাস্ট পেতি ফ্রান্স থেকে বেরিয়ে গিয়ে আমার হোটেল আছে একটা রাস্তার ওপারে। ক্যাথিড্রালের পাশে গুটেনবার্গ, প্লাস গুটেনবার্গ, এটাও একটা টুরিস্ট অ্যাট্রাকশন। মেরি গো রাউন্ড, চার্চের ওপরে উঠতে চেয়েছিলাম, ওটার জন্য টিকিট কাটছি, তো আমাকে বললো তুমি ওপরে গিয়ে ছবি তুলতে পারবে না। কেন, সবাই তো চার্চের ওপরে এসে ছবি তোলে। বললো না, সিকিউরিটি রিজন আছে, এটা বর্ডার স্টেট। তো এই চার্চের নির্মাণ শুরু হয়েছিল 1000 বছর আগে, শেষ হয়
1439 সালে। গথিক আর্কিটেকচারে তৈরি এই চার্চ ইউরোপিয়ান স্থাপত্যের এক অনন্য নিদর্শন। 466 মিটার উঁচু এই চার্চ একসময় বিশ্বের সবথেকে উঁচু চার্চ ছিল। এখন এটা বিশ্বের 6 নম্বর স্থানে আছে, আর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টেও আছে। কাঠের স্ট্রাকচার হওয়ার জন্যে অনেকবার আগুনে ক্ষতিগ্রস্ত হয় আর সারানোও হয়। শিল্প সৃষ্টি আর ইতিহাস এখানে প্রত্যেক কোনায় কোনায় ছড়িয়ে আছে। এখানকার অ্যাস্ট্রোনমিক্যাল ক্লকেরও জনপ্রিয়তা খুব। 12টা থেকে 12:30 অবধি এটা চালানো হয়। ফ্রেঞ্চ রেভলিউশনের পর ফরাসি সরকার এটাকে অধিগ্রহণ করে। এই চার্চের ঠিক পাশেই রয়েছে 1742 সালে তৈরি হওয়া রোহান্স প্যালেস। এটা ওই সময় আর্চবিশপ আর রোহান অব ব্রিটানির তৈরি। রাজপরিবার আর বিশপদের রেসিডেন্স ছিল এটা। এর জনপ্রিয়তা এর স্থাপত্য আর আর্ট কালেকশনের জন্য। অনেক প্রতি আক্রমণের পরও রোহানরা এর দখল রেখেছিল। ফ্রান্সের বিখ্যাত কুইন মারি আন্তিয়ানেতো একসময় এখানে ছিলেন। ব্যাক টু ক্যাথিড্রাল, খুবই প্রাণবন্ত জায়গা এটা। আর দেখতে পাচ্ছি একটা টয় ট্রেন বা সিটি ট্রেন এখানে এক চক্কর ঘুরে আসি ওইটাই করে। চলুন। তো এখানে এটাকে আমরা টয় ট্রেন বললেও এখানে কচি কাঁচা খুব একটা দেখতে পাবেন না, বড়রাই এখানে চড়েছেন। মোটামুটি 200-250 বছরের বিভিন্ন স্থাপত্যের পাশ দিয়ে আমরা চলেছি। বেশ রোমহর্ষক একটা অভিজ্ঞতা। এখানে একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও বেশ কিছু স্ট্রাকচার অক্ষুণ্ণ অবস্থায় ছিল, তারপর আরও নতুন স্ট্রাকচার হয়েছে, তাই এই জায়গাটাকে আরও সুন্দর লাগে। ইতিহাসটা যদি আরও পুরনো, আর এই অ্যালসাস রিজিয়ন খুবই সুন্দর রিজিয়ন। আর এই অঞ্চলে এরম একটা টয় ট্রেনে ঘুরে বেড়ানো ভারী রোমাঞ্চকর লাগছে। পাশ দিয়ে ইল নদীও যাচ্ছে। পুরো সিটিটাই কানাল দিয়ে কভার করা। এটা বিজনেস ইম্পর্টেন্স এক সময় খুব ছিল, কিন্তু আজকেও এটা বিজনেসের একটা বড় উপায়। প্রচুর বোট চলে এখানে, এবং এই বোট একটা এদের ট্যুরিজমের একটা বড় ইনকাম সোর্স। প্রচুর বোট দেখতে পেয়েছিলাম। এবার এসে গেছি এখানকার ন্যাশনাল থিয়েটারে। থিয়েটার ইউরোপের জানেন একটা খুব বিখ্যাত ব্যাপার। এখন থিয়েটারের সময় নয়। আর পাশে লাইব্রেরিও আছে। এটা ফ্রান্সের সেকেন্ড লার্জেস্ট লাইব্রেরি। তবে এখানে একটু জার্মান অধ্যুষিত ফ্রান্স, এখানে একটু জার্মান স্থাপত্য পাওয়া যাবে, ফ্রেঞ্চ স্থাপত্য পাওয়া যাবে। প্রচুর চার্চ, প্রচুর মিউজিয়াম। চার্চের পরই একটা মিউজিয়াম, আবার চার্চ। এত নাম মনে রাখতে গেলে হয়তো গুলিয়ে ফেলবো। মিউজিয়ামও দেখতে পাচ্ছি। যে কোনো ইউরোপিয়ান শহরে এইটা একটা বড় উপাদান, চার্চ আর মিউজিয়াম দুটোই ট্যুরিস্টদের খুব প্রিয়। একটা দেশের ইতিহাস আর ধর্মকে বোঝার জন্যে দুটোই খুব জরুরি। রাস্তা কিছুটা নতুন, কিছুটা পুরনো। এবার খানিকটা নতুন রাস্তায় চলে এসেছি।
আবার চার্চ, সেন্ট পলস চার্চ এটা। তো আমাদের ট্রেন ঘুরতে ঘুরতে আবার ব্যাক টু প্যাভিলিয়নে চলে এসছে। তো এইবার আবার নেমে পড়ব, নেমে পড়ে একটু হন্টন দিয়ে দেখে নেবো আশেপাশের জায়গাগুলো। ঘুরতে ঘুরতে বেলাও গড়িয়ে এসছে। তো আমাকে একবার হস্টেলে যেতে হবে চেকিং করার জন্যে। আর যদি সুযোগ পাই একটু রান্না বান্নাও করে নেব, খাওয়া দাওয়া তো বটেই। আর যদি আজকে রাত্রিরে বেরোতে পারি ভালো, তা নাহলে কাল সকালে আবার দেখা হবে এই সুন্দর শহর স্ট্রাসবার্গে। একজন ওয়ারিয়ার অবশ্যই, ওনার স্ট্যাচুও দেখতে পাচ্ছি, একটা ফ্লাক্সের মাঝখানে করা আছে। এই জায়গাটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা বড় সার্কেল, মানে আইল্যান্ড বলতে পারেন, একটা গোলচক্কর। আর এখানে সব ট্রাম বাস আসছে, ইন্টারচেঞ্জও করার জন্য মনে হচ্ছে জায়গাটা ভালো। এবারে শেষ আকর্ষণে চলে এসেছি। এটা একটা বোট ক্রুজ, 1 ঘন্টার বোট ট্রিপ, 1700 টাকা ভাড়া। এর টিকিট পাওয়া যায় চার্চের সামনে থেকে, আর চার্চের পাশেই এই বোট স্টেশন। আমি সিটি ট্রেন, ওয়াকিং ট্যুর সব দেখিয়েছি, কিন্তু এই বোট ট্রিপে আর একটা সুন্দর রূপ দেখতে পাবো স্ট্রাসবার্গের। চার্চ, বিল্ডিং এর পাশ দিয়ে যেতে যেতে বা ব্রিজের নিচ দিয়ে যেতে যেতে একটা অন্যরকম ফিল হয়। বিশেষ করে ইউরোপিয়ান পার্লামেন্টের পাশ দিয়েও এই বোটটা যাবে, যেটা স্ট্রাসবার্গের একটা গর্ব। ইউরোপিয়ান ইউনিয়নের সমস্ত দেশ মাসে একবার করে এখানে মিলিত হন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য। ফ্রান্সের অ্যালসাস রিজিয়নের মধ্যে পড়ে এই স্ট্রাসবার্গ। এটা ফ্রান্সের একটা খুব সুন্দর অঞ্চল। একটা ছোট্ট ইনফো দিলে আপনারা রিকানেক্ট করতে পারবেন। আমরা যেটাকে অ্যালসেশিয়ান কুকুর বলি, সেটা এই অঞ্চলের কুকুর। যেহেতু এটা একদম জার্মান বর্ডারের খুব কাছে, তাই জার্মান ভাষায় এটাকে বলা হয় ডয়চার শেফারহুন্ড, আর ব্রিটিশরাই এটাকে বলে জার্মান শিফার্ড। এইবার বোট নদী থেকে ক্যানেলের মধ্যে ঢুকে যাবে, তার জন্য স্লুইস গেট আর লক গেটের ব্যবস্থা আছে, যেটা নদীর লেভেলকে বেঁধে রাখে, তা না হলে ক্যানেল ভেসে যাবে। আর এই লক সিস্টেমের মধ্যে দিয়ে গভীর নদী থেকে অগভীর খালের মধ্যে বোট ঢুকে পড়বে। এরম সিস্টেম আমাদের কলকাতাতেও আছে এবং সব দেশেই আছে, যেখানে নদীর লেভেল আর খালের লেভেল এক নয়, সেখানে এই প্রথা খুব কার্যকরী। ভারী মনোরম এই বোট ক্রুজ, খুবই পিকচার্স কিউ, আর সুন্দরী স্ট্রাসবার্গকে ক্যামেরাবন্দি করা এটা খুব ভালো উপায়। বোট এসে গেছে পিয়ারে। হোটেলের রাস্তায় চলেছি, আর এই রাস্তায় পেলাম একটা রেস্টুরেন্ট। যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে এই ধরনের রেস্টুরেন্ট খুব পপুলার, যেখানে আপনি রাস্তার ধারে কবলস্টোন রোড, যেখানে গাড়ি ঘোড়া চলে না, বিশেষ করে টুলো নেই, প্রচুর পপুলার হচ্ছে। বেশিরভাগ লোকই এই ধরনের রেস্টুরেন্টে রাস্তায় বসে খায়। স্ট্রাসবার্গের একটা বিখ্যাত খাবার হচ্ছে টার্ট ফ্ল্যাম্বে। ওই টার্ট ফ্ল্যাম্বে খাওয়ার জন্য এখানে এসছে। এটা মোটামুটি একটা থিন ক্রাস্ট পিজা, এত বড় খেতে পারবো কিনা জানি না। এটা জেনারেলি অনিয়ন, ক্রিম এইসব দিয়ে তৈরি করা হয়।
সঙ্গে বেকনও দেওয়া থাকে, আপনি এবার অ্যাড করতে পারেন, বেকন ছাড়াও নিতে পারেন, বা ইয়েও করতে পারেন। সঙ্গে আপনি চিজ অমুক তমুক অনেক কিছু দেওয়া যায়, কিন্তু আমি একদম ট্র্যাডিশনালটাই চুজ করেছি। খুবই ভালো খেতে। প্রথমে ভাবছিলাম যে 8 পিস খেতে পারবো না, এখন মনে হচ্ছে খেয়ে নিতে পারবো। একদম পাতলা ফিনফিনে। বেশ ভালো লাগলো এই টট ফ্ল্যাম্বে খেয়ে। আর এই স্বাদটাকে মনে করতে করতে চলে যাব হোটেলে। ওখানে আমার লাগেজ রাখা আছে, লাগেজ কালেক্ট করে একদম স্টেশন। এই পর্বটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট দেবেন, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমাদের একটু অনুপ্রেরণা দেবেন, যাতে আমরা আগামী ভিডিওটা আরও সুন্দরভাবে আপনাদের কাছে উপহার দিতে পারি। এখন আমার ট্রেন পৌঁছবে কার্লসরুহে বলে একটা স্টেশন, ওই স্টেশনে আমায় চেঞ্জ করতে হবে। কার্লসরুহে হলো ব্ল্যাক ফরেস্টের গেটওয়ে বলতে পারেন, আর ওখান থেকে ট্রেন ধরে চলে যাব ব্ল্যাক ফরেস্টের ক্যাপিটাল ফ্রাইবার্গে। আর আগামী পর্বে এই ব্ল্যাক ফরেস্টই দেখাবো আপনাদের। অবশ্যই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।